বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৮ আলোর প্রতিফলন। লেকচার ১। আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, যার মধ্যে রয়েছে প্রতিফলনের সূত্র, নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন এবং দর্পণ। দর্পণের মধ্যে গোলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা নিয়েও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। আলো আলো হলো এক প্রকার শক্তি যার মাধ্যমে আমরা কোনো বস্তু দেখতে পাই। কোনো বস্তু দেখতে হলে সেই বস্তু উৎস থেকে আমাদের চোখে আলো আসতে হবে, তাহলে আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। অথবা কোনো আলোক উৎস থেকে আলো প্রতিফলিত সেই বস্তুতে প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে এসে পড়ে, তখনই আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। এখানে একটি উদাহরণস্বরূপ একটি গাছ দেখানো হয়েছে, যেটি থেকে আলোক রশ্মি আমাদের চোখে আপতিত হয়ে প্রতিফলনের পর আমাদের মস্তিষ্কে একটি বিম্ব গঠন করে। আলোর কিছু ধর্ম রয়েছে। এখানে আলোর কিছু প্রধান ধর্ম তুলে ধরা হলো। কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে, অর্থাৎ শুধুমাত্র স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলবে, অন্য কোনো মাধ্যমে আলো সরল পথে চলবে না। কোন নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে, অর্থাৎ প্রত্যেকটি মাধ্যমের জন্য আলোর একটি নির্দিষ্ট বেগ রয়েছে, তার কোনো তারতম্য হয় না। আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ, সমবর্তন ঘটে। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ, সমবর্তন এই ঘটনাগুলো আমরা পরে বিস্তারিত জানতে পারবো। শুধু এখানে জেনে রাখা ভালো যে এই জিনিসগুলো শুধুমাত্র আলোর ক্ষেত্রেই ঘটে থাকে। আলো এক প্রকার শক্তি। আলো এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ, অর্থাৎ আমরা বিভিন্ন তরঙ্গ দেখে এসেছি, তার মধ্যে আলো হলো তাড়িত চৌম্বক তরঙ্গ। কোন কোন ঘটনায় আলো তরঙ্গের ন্যায়, আবার কখনো কখনো আলো কণার ন্যায় আচরণ করে। বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে আলো তরঙ্গের ন্যায় আচরণ করে। পরবর্তীতে আবার কিছু বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন যে আলো কণার ন্যায়ও আচরণ করে। তাই এ নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে, তাই আপাতত আমরা এই আলোচনায় গেলাম না। আলোর প্রতিফলন। আলোক রশ্মি উৎস থেকে কোনো মাধ্যম বা বস্তুতে বাধা পেয়ে যদি আমাদের চোখে আসে, তাহলে আলোর এই ঘটনাকে আমরা প্রতিফলন বলি। অর্থাৎ আমাদের চোখে কোনো উৎস থেকে আলো বাধা পেয়ে যখন অন্য দিকে চলে যায়, তার দিক পরিবর্তন করে ফেলে, তখন আমরা তাকে আলোর প্রতিফলন বলে থাকি। এখানে একটি চিত্রের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্টভাবে তুলে ধরা হলো। এটি একটি সূর্য, এটি হলো দীপ্তিমান একটি বস্তু, এবং এটি একটি বিড়াল বা যে কোনো একটি প্রাণী যেটি দীপ্তিহীন। এখন সূর্যটিকে আমরা খুব সহজেই দেখতে পাবো, কারণ সূর্য একটি দীপ্তিমান বস্তু। এ থেকে আলো সরাসরি আমাদের চোখে পৌঁছে আমাদের মস্তিষ্কের উপর একটি বিম্ব গঠন করবে। কিন্তু এই বিড়ালটিকে আমরা দেখতে পাবো না সহজে, বিশেষ করে অন্ধকারে, কারণ এটি দীপ্তিহীন, এটি কোনো আলো ছড়ায় না। এই বস্তুটিকে দেখতে হলে আমাদের অবশ্যই কোনো আলোক উৎস প্রয়োজন, যেই উৎস থেকে আলো আপতিত হয়ে প্রতিফলনের পর আমাদের চোখে এসে পৌঁছবে। তখন আমাদের মস্তিষ্কে বিম্ব গঠন হবে, তখন আমরা সেই বস্তুটিকে দেখতে পাবো। এখানে সূর্য থেকে আলোক রশ্মি বিড়ালের ওপর আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছেছে, তাই আমরা বিড়ালটিকেও দেখতে পাচ্ছি, একইভাবে এই সূর্যটিকেও দেখতে পাচ্ছি।
প্রতিফলনের দুটি সূত্র রয়েছে, নিচের সূত্রগুলো তুলে ধরা হলো। প্রথম সূত্র, আপতিত রশ্মি এ ও প্রতিফলিত রশ্মি ও বি এবং আপতন বিন্দুতে, আপতন বিন্দু এখানে ও, প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব, এই প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব ও এন একই সমতলে অবস্থান করে। আমরা চিত্র থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এও, ও বি এবং ও এন এই তিনটি একই সমতলে এম এম প্রাইম সমতলে অবস্থান করছে। দ্বিতীয় সূত্র, প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়, অর্থাৎ এখানে প্রতিফলন কোণ এ ও এন এবং আপতন কোণ এন ও বি পরস্পর সমান, অর্থাৎ আমরা প্রতিফলন কোণকে যদি আই দিয়ে প্রকাশ করি এবং আপতন কোণকে যদি আই দিয়ে প্রকাশ করি এবং প্রতিফলন কোণকে যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারবো আই ইজ ইকুয়াল টু আর। প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে প্রতিফলনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো নিয়মিত বা সুষম প্রতিফলন, অপরটি হলো ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। প্রতিফলনের পর সমান্তরাল বলতে আমরা এই চিত্র থেকে বুঝতে পারি, এবং এখানে অভিসারী বলতে আমরা যা বুঝি তা হলো যে প্রতিফলনের পর যদি রশ্মিগুলো কোনো একটি বিন্দুতে গিয়ে মিলিত হয় এবং যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেটিকে আমরা অপসারী রশ্মিগুচ্ছ বলছি, তাহলে আমরা সেই প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলতে পারি। ব্যাপ্ত প্রতিফলন, একগুচ্ছ আলোক রশ্মি যখন সমান্তরালভাবে কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে না বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয় না, তাকেই আমরা আলোর ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বলতে পারি। অর্থাৎ ব্যাপ্ত প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলনের বিপরীত। চিত্রে একটি আমরা তল দেখতে পাচ্ছি যে তলটি সুষম নয়। এই তলে আলোক রশ্মিগুচ্ছগুলো সমান্তরালভাবে আপতিত হয়েছে ঠিকই, কিন্তু প্রতিফলনের পর তারা আর সমান্তরাল বা অভিসারী বা অপসারী কোনোটিতেই পরিণত হয়নি। তাই আমরা এই প্রতিফলনকে আলোর অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলতে পারি। দর্পণ, একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকেই আমরা দর্পণ বলে থাকি। অর্থাৎ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তাকেই আমরা দর্পণ বলবো। সিলভারিং বা পাড়া লাগানো, এখানে একটি বিষয় জেনে রাখা দরকার, কাচের ওপর পারদ বা রূপার যে প্রলেপ লাগানো হয় সেই প্রক্রিয়াকে আমরা পাড়া লাগানো বা সিলভারিং বলি। অর্থাৎ দর্পণের যে পৃষ্ঠটি প্রতিফলক পৃষ্ঠরূপে কাজ করবে তার বিপরীত পৃষ্ঠে রূপার বা পারদের প্রলেপ লাগানো হয়ে থাকে, একেই আমরা পাড়া লাগানো বা সিলভারিং বলে থাকি। দর্পণ প্রধানত দুই প্রকার, সমতল দর্পণ ও গোলীয় দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? একটি প্রতিফলক পৃষ্ঠ যদি সমতল এবং মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সেই পৃষ্ঠকেই আমরা সমতল দর্পণ বলে থাকি। চিত্রে আমরা একটি সমতল দর্পণ দেখতে পাচ্ছি। গোলীয় দর্পণ, প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ হয় এবং সেটি সমতল না হয়ে যদি গোলীয় হয় এবং সেই প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশবিশেষ হয়, তবে তাকে আমরা গোলীয় দর্পণ বলে থাকি। এখানে অবশ্যই আলোর নিয়মিত প্রতিফলন ঘটতে হবে। চিত্রে আমরা একটি গোলীয় দর্পণ দেখতে পাচ্ছি। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, যথা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণ, কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি তার প্রতিফলক পৃষ্ঠরূপে কাজ করে, অর্থাৎ অবতল পার্শ্বে যদি তার নিয়মিত প্রতিফলন ঘটে থাকে, তবে
আমরা সেই গোলীয় দর্পণকে অবতল দর্পণ বলতে পারি। অবতল দর্পণে অবশ্যই একটি অভিসারী দর্পণ, কেননা সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে মিলিত হয় বা বিন্দুতে অভিসারী হচ্ছে বলে মনে হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো সমান্তরাল আলোক রশ্মি অবতল পৃষ্ঠে এই অবতল দর্পণটির অবতল পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সবগুলোই এফ বিন্দুতে মিলিত হয়েছে, তাই একে আমরা অবতল দর্পণ বলতে পারি। উত্তল দর্পণ। গোলকের উত্তল পৃষ্ঠটি যদি প্রতিফলক পৃষ্ঠরূপে কাজ করে এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে আমরা উত্তল দর্পণ বলে থাকি। অর্থাৎ অবতল দর্পণের ঠিক বিপরীতটি হলো উত্তল দর্পণ। অবতল দর্পণ একটি অপসারী দর্পণ, কারণ এখানে সমান্তরাল আলোক রশ্মি। উত্তল দর্পণ অবশ্যই একটি অপসারী দর্পণ, কারণ এখানে সমান্তরাল আলোক রশ্মিগুলো দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর দর্পণের পিছে কোনো একটি বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ সেটি আপতিত হয়ে প্রতিফলনের পর কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় না, তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু তাদেরকে যদি আমরা পিছন থেকে বর্ধিত করি, তাহলে মনে হবে যেন পেছনের কোনো একটি বিন্দু থেকে সেই রশ্মিগুলো আসছে। তাই আমরা বলতে পারি যে উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ। আমরা এখন গোলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা দেখব। মেরু। গোলীয় দর্পণের প্রধান প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে আমরা ওই দর্পণের মেরু বলে থাকি। একটি অবতল দর্পণের ক্ষেত্রে তার প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দু এবং একটি উত্তল দর্পণের ক্ষেত্রে তার প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে উঁচু বিন্দু হলো তার মেরু। বাম পাশের চিত্রতে আমরা একটি অবতল দর্পণ দেখতে পাচ্ছি। এই দর্পণের সবচেয়ে নিচু বিন্দু প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দু হলো পি, তাই পি হলো এই দর্পণের মেরু। এবং ডান পাশের চিত্রে আমরা একটি উত্তল দর্পণ দেখতে পাচ্ছি। এই উত্তল দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু হলো পি এবং এই পি হলো এই দর্পণের সবচেয়ে উঁচু বিন্দু, তাই পি কে আমরা এই দর্পণের মেরু বলতে পারি। বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকেই আমরা ওই দর্পণের বক্রতার কেন্দ্র বলে থাকি। অর্থাৎ গোলীয় দর্পণটি যে কাল্পনিক একটি গোলকের অংশ, সেই গোলকের যে একটি কেন্দ্র, সেই কেন্দ্রটি হলো এই গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। চিত্রে সি হলো এই দর্পণটির বক্রতার কেন্দ্র। বক্রতার ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকেই আমরা বক্রতার ব্যাসার্ধ বলে থাকি। চিত্রে সিপি হলো এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ, কারণ এখানে সি হলো এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু এবং সি থেকে পি পর্যন্ত একটি রেখা টানলে আমরা এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ পাব। প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু এই পি এবং বক্রতার কেন্দ্র সি, এই দুইয়ের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকেই আমরা এই দর্পণের প্রধান অক্ষ বলতে পারি। চিত্রে এই রশ্মিটি বা এই সরলরেখাটি হলো আমাদের প্রধান অক্ষ। গৌণ অক্ষ। গোলীয় দর্পণে মেরু ব্যতীত প্রতিফলক পৃষ্ঠের অন্য যে কোনো বিন্দু এবং ওই দর্পণের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী যে কোনো সরলরেখাকেই আমরা গৌণ অক্ষ বলে থাকি। চিত্রে পি প্রাইম সি পর্যন্ত যে সরলরেখাটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো এই দর্পণের গৌণ অক্ষ। ফোকাস। কোন গোলীয় দর্পণের ওপর একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালভাবে আপতিত হয়ে প্রতিফলনের পর
যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকেই আমরা ওই দর্পণের ফোকাস বলে থাকি। বাম পাশের চিত্রে আমরা একটি অবতল দর্পণ দেখতে পাচ্ছি। এই দর্পণে বিভিন্ন উৎস থেকে আলোক রশ্মিগুলো আপতিত হয়ে প্রতিফলনের পর তারা এফ বিন্দুতে মিলিত হয়েছে, তাই এফ কে আমরা এই অবতল দর্পণের ফোকাস বলতে পারি। এবং ডান পাশের চিত্রে আমরা একটি উত্তল দর্পণ দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন উৎস থেকে আলোক রশ্মিগুলো আপতিত হয়ে প্রতিফলনের পর বিভিন্ন দিকে চলে গেছে। এই রশ্মিগুলোকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে তারা প্রধান অক্ষের ওপর এফ বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন এফ বিন্দু থেকে এই রশ্মিগুলো নিঃসৃত হয়েছে। তাই এই এফ বিন্দুকে আমরা এই উত্তল দর্পণের প্রধান ফোকাস বলতে পারি। ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব রয়েছে সেটিকেই আমরা ফোকাস দূরত্ব বলে থাকি। ফোকাস দূরত্বকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করে থাকি। এখানে জেনে রাখা ভালো যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, আর হলো বক্রতার ব্যাসার্ধ এর অর্ধেক গোলীয় দর্পণের ফোকাসের সমান। ফোকাস তল। গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে ফোকাস তল বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা গোলীয় দর্পণের প্রধান অক্ষের সাথে যদি কোনো একটি লম্বভাবে সমতল কল্পনা করি যেটি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায়, সেই সমতলটাকেই আমরা সেই দর্পণের ফোকাস তল বলে থাকি। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.